তো গুনগুনদি, আমার পডকাস্টে তোমাকে স্বাগত। তো বলো গুনগুনদি, তোমার লাইফে কি চলছে? কটা ছেলে পটাচ্ছ? অ্যাকচুয়ালি আমরা যখন শুরু করি আমরা বলেছি আগে যে আমরা এভাবে বলিনি যে আমরা এই প্রফেশনে যাবো বা এটা করবো। প্রথমে সিরিয়াসলি নেয়নি, করছে না মানে পড়াশোনাটা তো ওটা তো হ্যাঁ পড়াশোনা করছে তো ওটা সাইডে একটু ফোন টোন নিয়ে কি করছে তখন 200-300 ভিউজ আসতো তখন। মানে ফ্যামিলি অবভিয়াসলি আমাদের পরিবার ভালো লাগে, মানে ওরাও এনজয় করে জিনিসটা। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। আজকের এপিসোডটা একটা অনেস্ট এপিসোড, কারণ আমাদের সঙ্গে আজকে যিনি আছেন, যারা আছে তারা হচ্ছে অনেস্ট কাকিমা। ওয়েলকাম টু মাই ক্যারিয়ার মাই চয়েস পডকাস্ট। থ্যাংক ইউ অনেস্ট কাকিমা, এটা তো আমরা এখন চারিদিকে দেখছি 3.4 মিলিয়ন সাবস্ক্রাইবার ফ্যান বেস। আমরা প্রথমেই জানতে চাইবো যে অনেস্ট কাকিমার পেছনে কারা কারা আছে। তোমরা যদি তোমাদের পরিচয়টা দাও। ওকে, সো আমি স্বর্ণদীপ এন্ড আমি জয়দীপ্ত। আমাদের রিয়েল নেম অনেকেই জানে না, মানে যারা ইনস্টাগ্রামে ফলো করে তারা হয়তো জানেন, কিন্তু ইউটিউব থেকে অনেকে জানে না। অনেকেই স্বর্ণজয় বলেছে, স্বর্ণজয় বলেছে। কিন্তু তাহলে এই যে তোমাদের ইনস্টাগ্রাম যে চ্যানেলটা, সেটা অনেস্ট কাকিমা, এই নামটা তোমরা কি করে আসলে, কেন এই নামটা দিলে? অ্যাকচুয়ালি এটা আমরা সেরকম কিছু ভেবেই রাখিনি। আমরা নর্মালি যখন শুরু করি ভিডিও, আমরা বলেছিলাম যে এরকম একটা কনসেপ্ট, কাকিমা এনাদেরকে নিয়ে কিছু করতে পারি। তো ফার্স্ট ভিডিওটা আমরা দেখলাম যে মানুষ এতটাই পছন্দ করেছে, তারা পার্ট 2 চাইছে কাকিমা। তারাই কমেন্টে এসে বলছে অনেস্ট কাকিমা পার্ট 2। তো আমরা তারপর একটা ফেসবুক পেজ খুলি। তো আমরা ভাবলাম কি নাম দেওয়া যায়, যেহেতু কন্টেন্টটা যেহেতু মানুষ পছন্দ করে নিয়েছিল অনেস্ট কাকিমাদের। এটা জার্নিটা শুরু হলো কিভাবে, মানে হাউ ইট অল স্টার্টেড সাডেনলি? নো নট সাডেনলি, আমরা অ্যাকচুয়ালি তখন লকডাউন সবে উঠে গেছে 2021 আই গেস। তখন উই ওয়্যার অ্যারাউন্ড কি বলবো 19 ইয়ার্স, 19 বছর। ও হ্যাঁ 18-19 বছরের দুটো ছেলে হঠাৎ মনে হলো যে নাচের ভিডিও বানাবো। তো তখন আমরা ডান্সের জন্য ইউটিউব চ্যানেল খুলি। দেন তারপর সেটা 6-7 মাস পেরোনোর পর বুঝলাম যে কিছুই ভিউজ আসে না। দেন আমরা যে অন্য কিছু ট্রাই করা যাক। দেন আমাদের হিউমারটা খুব ভালো ছিল বলে তখন ফানি কিছু ট্রাই করলাম। তো সেটা এগোতে তারপরে দেখলাম কিছুই হচ্ছে না। তারপর 2 বছর হয়ে গেছিল 2023-এ। তারপর আমরা ভাবলাম যে লেটস ট্রাই সামথিং ডিফারেন্ট। তখন এই অনেস্ট কাকিমা নিয়ে খুললাম। তো তোমরা ইন রিলেশন কি হও, মানে এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। সেটা হচ্ছে যে ও আমার ভাই হয়, মানে ও আমার পিসির ছেলে আর আমি ওর মামার ছেলে। যেহেতু আমাদের ছোটবেলা থেকে, মানে আমাদের সেম এজ, তো ছোটবেলা থেকেই আমরা খুব বন্ধুর মতো খেলতাম। বন্ধুত্বটা ছোটবেলা থেকেই ছিল, মানে সব কথা সেই ছোটবেলা ওকে শেয়ার করা, ওর সব কথা আমাকে শেয়ার করা। তো সেখান থেকেই আমাদের ভাই ভাই সম্পর্ক থেকে বন্ধুত্বের সম্পর্কটা আরো গাঢ় হয়েছে। মানে কোঅর্ডিনেশনটা আমাদের জন্য এখন যে ভালো করে বসে কোঅর্ডিনেশনটা, অ্যাকচুয়ালি এটা যদি 2-3 বছর আলাপ হতো তাহলে অতটা হয়তো স্মুথলি হতো না যতটা আমরা আজ থেকে 20 বছর আগে। তোমরা একে অপরের ডিএনএটা ছিল। আচ্ছা, তা ছোটবেলা থেকে তোমাদের অ্যাসপিরেশন কি ছিল? তোমরা তো এখন 4th ইয়ারের ডান্সের স্টুডেন্ট, আর তুমি ইংলিশ অনার্স কমপ্লিট করেছো, তুমি বেঙ্গলি অনার্স কমপ্লিট করেছো। তো ছোটবেলা থেকে অ্যাসপিরেশন কিছু ছিল যে কি হব? অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকেই, মানে আমি তো দেখেছি ছোটবেলায় আমার বাবাকে নাটক করতে, যাত্রা করতে। তো আমার ছোটবেলা থেকেই ওই নাটক, অভিনয়ের প্রতি একটা টান ছিল। তো আমি ছোটবেলা থেকেই বলতাম যে আমি অভিনেতা হব। হ্যাঁ, মানে আমার এটা হওয়ার খুব ইচ্ছা ছিল এবং আমি ছোটবেলা থেকে বেশ কয়েক জায়গায় অডিশনও দিয়েছিলাম। তো এটাই, মানে আমার বাড়ির লোকেরাও জানতো, যার জন্য আমাদের ফ্যামিলি থেকে ওই সাপোর্টিভটা আছে যে এই মানে ক্রিয়েটর হয়েছি আজ, যার জন্য তারা সাপোর্ট করে এই জিনিসটাকে যে হ্যাঁ কিছু করছে। তো এই অভিনয়ের দিকে যাওয়ার ইচ্ছে ছিল, বাট এখন নিজেদের পেজে নিজেই ডাইরেকশন নিচ্ছ, নিজেই প্রডিউস করছো, নিজেই অ্যাক্টিং করছো। হ্যাঁ, মানে আমরা মানে এই ক্রিয়েশন লাইনে এটাই সবথেকে বড় সুবিধা যে উই ক্যান ডু এনিথিং, উই ক্যান বি এনিথিং। তো এটাই আছে সব। তোমার অ্যাসপিরেশন কি ছিল? তো অভিনেতা হওয়ার অ্যাসপিরেশন না, মানে আমি একদম ছোটবেলা থেকে তো ওরকম না যে অভিনেতা হবো টাইপের। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে থিয়েটার, নাটক ওগুলো করতাম। মানে আমাদের দুজনেরই আমরা ছোটবেলা থেকে নাটক। এটা কনফার্ম ছিল যে তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছ না?
এটা কনফার্ম ছিল, তোমরা আর্টসের দিকেই যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা জানি মানে আমি ছোটবেলা থেকেই ডান্স, স্টেজ পারফরমেন্স ছোটবেলা থেকে ডান্স, তারপর অ্যাক্টিং, ড্রয়িং করতেও ভালো লাগতো, এনিথিং ক্রিয়েটিভ। মানে আমরা সবসময় ওরকম। তো আমাদের ফ্যামিলিতে খুব একটা ডান্সার বা অ্যাক্টর কেউ না, মানে কেউই না, মানে আমরা একমাত্র আউট অফ দ্য বক্স একটু ভেবেছি। তো সবাই শুধু টিচার, ইঞ্জিনিয়ার ওরকম ওই জায়গায়। 2023-এ শুরু হওয়া অনেস্ট কাকিমা আজকে যখন 3.4 মিলিয়ন সাবস্ক্রাইবার, কিরকম লাগে এই জার্নিটা? অনেকে জানতে চাইছে যে কারা, মানে তুমি কিভাবে এটা অ্যাচিভ করলে, আর প্রত্যেকটা মুহূর্ত যখন 10,000 হলো, 20,000 হলো, 1 লাখ, আস্তে আস্তে যখন বাড়ছে, তখন তোমাদের অনুভূতিটা কি হচ্ছে আর কিভাবে তোমরা এটাকে নিচ্ছ? যখন আমরা প্রথম চ্যানেলটা, আমাদের প্রথম ডান্সের চ্যানেলটা, সেখানে তো আমরা ফানি ভিডিও দিতাম। তো সেটা আফটার ক্রসিং 1 লাখ সাবস্ক্রাইবার ওটা বন্ধ হয়েছিল সেই সময়। তো সেই সময়তে আমরা যে একটা প্যান অফ টাইম আমরা গ্যাপ এসে গেছিল, 6-7 মাসের জন্য আমরা কোনো কন্টেন্ট বানাচ্ছিলাম না। তো সেটা 2022-এর শেষের দিকে। তো দেন আমরা ভাবলাম যে 2023-এ খোলা যেতে পারে এটা কোন অনেস্ট কাকিমা। তো আমরা একদম জিরো থেকে, মানে যেহেতু চ্যানেলটা ডিলিট হয়ে গেছিল, 1 লাখ সাবস্ক্রাইবার হারিয়ে ফেলার পর আবার জিরো থেকে স্টার্ট করা নিয়ে ইট সেলফ ইজ আ ভেরি বিগ চ্যালেঞ্জ। তো তখন আমরা ভাবলাম যে ওকে জিরো থেকে আবার শুরু করা যাক। তো দেন ওখান থেকে উইদিন 6 মান্থ আমরা 100কে আবার করে নিই, ঠিক আছে? তো তখন আমরা ভেবেছিলাম যে না, উই আর ডুইং সামথিং, এন্ড অ্যাকচুয়ালি আমার মনে হয় এটাই আমাদের জায়গা, যে আমরা ছেড়ে দিলে হবে না। আমার মনে হয় মানুষ সেটা পছন্দ করছে। তো সেগুলো হ্যাঁ, মানে এখন যখন দেখছি যে এখন 3 মিলিয়ন মানে ভিডিওস গুলো এত মানুষ, তোমাদের একটা গুগল ভিডিও আছে যেটা মানে 100 মিলিয়ন ভিউ চলে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দে নট ইন লাইক ন্যাশনাল না ইন্টারন্যাশনাল চলে গেছে। মানে আমরা এতটা মানে ভাবিনি যে বাইরের দেশের মানুষের 100 মিলিয়ন ভাবা যায়? মানে সত্যি, মানে কাকিমাদের যে এত ডিমান্ড, সেটা তো কাকিমারাও জানতো না, সেটা তোমরা ক্রিয়েট করে দিয়েছো, আর অনেস্টলি ক্রিয়েট করেছো। তাই তোমাদের এই নামটা অনেস্ট কাকিমা ইজ এ ভেরি ইউনিক নেম, আমার পার্সোনালি এটা মনে হচ্ছে। এবং কাকিমারা তো অনেস্টি হয়, এটা কোনো মানে সেকেন্ড থট নেই। তোমরা এইটাকে একটা এন্ডোর্সমেন্ট করে দিয়েছো। হ্যাঁ, অনেস্ট কাকিমা সারাদিন ধরে। এবং এই গুগল ভিডিওটা আমি যখন দেখছিলাম যে তোমরা কোথা দিয়ে যাচ্ছ, যে গুগল ম্যাপ মানুষকে কোথায় নিয়ে যায়, ঠিক আছে? সেইটা তোমরা এই যে কন্টেন্ট ক্রিয়েশন যেটা তোমরা করো, এটা কিভাবে আসে? এই কনসেপচুয়ালাইজেশন থেকে শুরু করে ওই যে বললাম যে অবজারভেশন স্কিলটা আমাদের মধ্যে খুব বেশি আছে, আই গেস। মানে ওটা রাখতেই হয়, কিছু করার নেই। বিকজ আমি আজকে এই তোমাদের অফিসে এলাম, আমি হয়তো এখান থেকে আরো একটা কন্টেন্ট পেয়ে গিয়ে আমি বাড়িতে বানিয়ে, মানে আমাদের চারপাশে কিছু না কিছু হচ্ছে, সেখান থেকে আমরা কিছু এক্সপেরিয়েন্স করাটাও খুব দরকার। যে গুগল ম্যাপের ওটা আমরা এক্সপেরিয়েন্স করেছি। মানে আমার মনে আছে, আমাদের ফার্স্ট যখন আমরা কলেজ যাই, ফার্স্ট ইয়ারে, আমি গুগল ম্যাপটা দেখছিলাম, আর আমি ওদের আমাদের কলেজ থেকে, আমার বাড়ি থেকে কলেজ 15 মিনিট, আর আমরা 40 মিনিট ধরে খুঁজে পাচ্ছি না কলেজ। মানে আমরা হেঁটে বেরিয়েছি। এরকম তো আমার সঙ্গে বহুবার হয়েছে, মানে রোডের ডেড এন্ডে নিয়ে চলে গেছে, আবার ইউ টার্ন নিতে হচ্ছে। তো ওই অবজারভেশন স্কিলটা আমার মনে হয় অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর আমাদের অনেকটা বেশি থাকা উচিত। বিকজ তাহলেই আমরা নতুন নতুন কন্টেন্ট, এই যে মানুষ রিলেটেবিলিটিটা আসে যে না, এই তো এই কন্টেন্টের ক্যারেক্টারটা তো পুরো আমার মতো। তো এইটা ফিল করানোর জন্য আমাদের আরো বেশি অবজারভেশনটা থাকতে যে হ্যাঁ, আমরা মানে এই ক্যারেক্টারটাকে আমরা কিছু করতে পারি। আর সেটা মানুষের মধ্যে কাকিমা রিলেটেড যে কন্টেন্ট গুলো, অ্যাকচুয়ালি ওগুলো হয় আমাদের মানে আশেপাশে, চারপাশে এগুলো হয়। আর আমরা ওই জিনিসটাকেই তুলে ধরি যে এই জিনিসগুলো কোন কাকিমার সঙ্গে কি হচ্ছে, বা কোন কাকিমারা কি বলছে, তাদের যে চিন্তা ভাবনা, সেগুলোকেই তুলে ধরি। কারেক্ট। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানতে চাই, মানে এটা আমি যা প্রশ্ন করছি তোমাকে, সেটা ধরেই নাও যে দর্শকের হয়ে আমি অ্যাডভোকেসিটা করছি। তো আরেকটা জিনিস জানার চেষ্টা করবো, এই যে তোমরা কন্টেন্ট ডেভেলপ করছো, তোমরা একটা ইনফ্লুয়েন্সার, 3.4 মিলিয়ন সাবস্ক্রাইবার তোমাদের আছে, তো তোমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, রেসপন্সিবিলিটি অনেক বেড়ে গেছে। এবং অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, তোমার কাছে যদি কোনো প্রোডাক্ট আসে, কোনো ব্র্যান্ড আসে, এসে বলে যে দেখো আমরা সবে একটা স্টার্টআপ ব্র্যান্ড, কিন্তু আমরা অনেস্টলি করতে চাই, তোমরা অনেস্ট কাকিমা, আমাদেরকে এন্ডোর্স করে দাও। তো তোমরা কিভাবে ব্র্যান্ড সিলেকশন করো? তোমাদের কাছে নিশ্চয়ই অনেক ব্র্যান্ড অ্যাপ্রোচ করে, সেই প্রসেসটা কি? মানে যে কোনো ব্র্যান্ড সিলেকশনে আমার মনে হয় তোমার একটা প্রসিডিওর তোমরা ফলো করো হয়তো, তো সেটা কিভাবে হয় ব্র্যান্ড সিলেকশন?
আমরা তো মানে ব্র্যান্ডের যদি মানে ব্র্যান্ড ডিলস গুলো যেগুলো সেটা তো আমরা ডিরেক্টলি সামলাই না, একটা ম্যানেজমেন্ট টিম আছে আমাদের, তারাই সামলায়। কিন্তু আমরা চেষ্টা করি যে যতটা মানে অর্গানিক এক্স্যাক্টলি, মানে আমরা তো মানে আমরা প্রথম থেকেই এটা ডিসাইড করে নিয়েছি যে আমাকে লাখ টাকা দিয়ে দিল, আমি কোনো একটা স্ক্যাম ব্র্যান্ড বা আমার মনে হয় যে আমার থেকে, বিকজ আমার তো একটা, আমার যদি আজকে 3 লাখ মানুষও ফলো করে, সেই 3 লাখ মানুষ আমাকে দেখছে, তার বিশ্বাস করছে এক্স্যাক্টলি, তো তাদের প্রতি আমার কিছু তো একটা রেসপন্সিবিলিটি আছে। আমি এরকম হুট করে কোনো একটা স্ক্যাম ব্র্যান্ড দিয়ে দেবো, যে আমি দেখছি এটা অনেক ইনফ্লুয়েন্সাররা বলছে যে এই অ্যাপটা ডাউনলোড করে নাও, তোমরা মাসে মাসে এত টাকা কামাতে পারবে, which is very bad thing, like which is very bad influence। এরকম অফার অনেক এসছে, বাট আমরা করিনি। তার কারণ হচ্ছে সেইটা আমি কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি, যে জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করিনি আমি সেইটা ফেক প্রমোট করতে পারবো। হ্যাঁ, মানে শুধুমাত্র পয়সার জন্য, অনেকে হ্যাঁ পয়সার জন্য করে, যে আমার কি, আমি তো 2 লাখ টাকা আমার ব্যাংকে ঢুকে গেলে দ্যাটস ইট। বাট না, আমার মনে হয় যে আমাকে আজকে মানুষ যে জায়গাটাতে দিয়েছে, যে জায়গাটাতে আমি আজকে তাদের থেকে যে ইনকামটা করছি, আমার যে ক্যারিয়ার বানাচ্ছি তাদের জন্য, তো তাদের প্রতি আমার একটা মিনিমাম রেসপন্সিবিলিটি আছে। তো আমি তাই জন্য একটু সিলেক্টিভ আমরা, মানে আমরা খুব বেশি ব্র্যান্ড প্রমোশন দেখে শুনেই ব্র্যান্ড প্রমোশন করি, যেগুলো অ্যাকচুয়ালি যারা মানে দর্শকও ইউজ করে বা দর্শক সেইটা এক্সপিরিয়েন্স করছে। মানে অ্যাটলিস্ট আমাদের থেকে ইনফ্লুয়েন্স হয়ে যদি আজকে মার্কেটে গিয়ে একটা প্রোডাক্টও বিক্রি হয়, অ্যাটলিস্ট সেটা যেন আমি মনে করি যে হ্যাঁ, মানে আমার মনে হয় যে না, আমি অ্যাটলিস্ট কিছু ভালো কিছু ইনফ্লুয়েন্স করেছি, নট লাইক হ্যাঁ টাকার অ্যামাউন্ট কমে আমরা ব্র্যান্ড প্রমোশন করি, এরকম কোনো ব্যাপার নেই। আমি যদি 1 লাখের কোনো ব্র্যান্ড প্রমোশন করে দেখি, আমি 20,000-এরও করেছি। তো কিন্তু হয়তো ইনিশিয়াল ডেজে তোমরা 1000 টাকাও ব্র্যান্ড প্রমোশন করে দিয়েছো, ইনিশিয়াল ডেজে। হ্যাঁ একদম, হ্যাঁ ইনিশিয়াল ডেজে আমাদের ফার্স্ট আই থিংক আমরা হ্যাঁ আমরা 1000 টাকা করেছিলাম, এটা আমার ইনটিউশন। হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা 1000 টাকায় করেছিলাম, 500 টাকা, হ্যাঁ 500 টাকা। তো why not, মানে তখন এরকম। কিন্তু এখন যত সাবস্ক্রাইবার বাড়ছে তত তোমার দায়িত্ব বাড়ছে, এবং অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার মানে এটা তো একটা 2000 কোভিড এর পর থেকেই ধরা যেতে পারে একটা ট্রেন্ড, একটা ক্যারিয়ার অপশন শুরু হয়ে গেছে। মানে আমি দীর্ঘ 22 বছর ধরে ক্যারিয়ার কাউন্সিলিং করছি, এবং আমার কাছে প্রথমেই বাবা মারা এসে বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এটা ফার্স্ট প্রায়োরিটি। এখন মাঝে মাঝে জিজ্ঞেস করে ইনফ্লুয়েন্সার কি করে হওয়া যায়। পাচ্ছি এই প্রশ্নটা, তার মানে বোঝাই যাচ্ছে যে তোমরা তোমাদের একটা ছাপ ফেলছো অন্যের ক্যারিয়ারের উপর। তো মাইন্ডসেট অফ দ্য পিপল আর চেঞ্জ হচ্ছে, এইটা একটা পজিটিভ সাইড। বিকজ যখন তোমার প্যাশন তোমার প্রফেশনের সঙ্গে এক হয়ে যাবে, তখন ম্যাজিক ক্রিয়েট হয়। এই যে তোমরা আনন্দ সহকারে করছো, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে তোমাদের ভালো লাগে কাজটা করতে, তাহলে তোমরা এনজয় করছো। হ্যাঁ, মানে আমার মনে হয় সব কাজ করার সময় যদি আমরা পজিটিভ ভাবি সবকিছু, আমার সবকিছু ভালোই হবে। তো না, ভালো লাগার কাজ করতে গেলে আমার মনে হয় বেশি ভালো, কারণ যদি আমাকে বলা হতো যে তুমি 9 to 5 জব করো, হয়তো আমার প্রতিদিন অফিস যেতে ভালো লাগতো না, বিকজ ওটা আমার ভালো লাগার জায়গা না। তো আমার মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েশনটা আমার ভালো লাগার জায়গা। এই যে তুমি বললে যে এখন মানুষজন খুবই ওপেন আপ হচ্ছে যে তারা ইনফ্লুয়েন্সার হতে চায়, এটা পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইডও আছে। যে অনেকে ভাবে যে ওকে ইনফ্লুয়েন্সার হওয়াটা অ্যাকচুয়ালি আমার হাতেও ফোন আছে, তো ওয়াই নট, কি ইনফ্লুয়েন্সার হলেই আমি অনেক টাকা ইনকাম করছি। আরেকটা ট্রেন্ড আমরা দেখছি, সেটা হচ্ছে যে অনেক এমপ্লয়ি অনেক অর্গানাইজেশনে তারা কাজ করতে করতে, কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে রিল দেখাও যায় যে কাজ করতে করতে একটা ইনফ্লুয়েন্সার রিল তৈরি করে দিন, যেটাকে আমাদের বিখ্যাত ইনফোসিসের যিনি ফাউন্ডার নারায়ণ মূর্তি বলেছিলেন মুন লাইটিং। ঠিক আছে, এই মুন লাইটিং কনসেপ্ট, মানে আমি যখন একটা কাজ করছি তার সঙ্গে সঙ্গে প্যারালালি পার্সোনাল কোনো কাজ করাটা উচিত নয়। যদি আমি করি, that has to be completely devoted। এরকম তোমরা করছো, তোমরা তো কোনো জায়গায় চাকরি করছো না, তোমরা প্রফেশনালি এই ফিল্ডটাকে এস্টাবলিশ করেছো নিজেকে এবং এগিয়ে নিয়ে যাচ্ছ। তো মুন লাইটিং করা উচিত না। মানে যদি আমি ইনফ্লুয়েন্সার হই, আই উইল বি অ্যান ইনফ্লুয়েন্সার। আমি চাকরিও করব, আর সারাক্ষণ আমি চাকরির জায়গায় থেকে আমি ভাববো যে কি কন্টেন্ট হতে পারে, আমি অবজার্ভ করছি, দ্যাট ইজ নট কারেক্ট। মানে উভয় পক্ষের জন্যই ভালো নয়। মানে ফুল কনসেন্ট্রেশন কাজ আমার মনে হয় না যে একসঙ্গে করা যায়। ঠিক আছে, এটা যায় হয়তো, সেটার নির্দিষ্ট একটা টাইম হয়, একই জায়গায় থেকে একটা কাজ করতে করতে আরেকটা কাজ করা। আর লোকে যেটা মনে করে না যে ও হয়ে গেছে, আমিও হয়ে যাবো, ও 3.4 আমারও 3.4। স্বপ্ন দেখা ভালো, কিন্তু এই গুগল ম্যাপের আবার অনেকে বলে যে আচ্ছা ও মেয়ে এসে যে ভিডিও করছে, আমি মেয়ে এসে যে ভিডিও করলে আমারও ফলোয়ার্স বেড়ে যাবে।
রাইট, এটা এই জিনিসগুলো হয়। মানে হ্যাঁ আসলে কি বলুন তো, মানে ইনফ্লুয়েন্সারদের যে জায়গাটা আমরা এখন আছি, আমাদের তো এখনো অত এস্টাবলিশমেন্ট আসেনি যে এখন যেটা ডাক্তার ইঞ্জিনিয়ার এখন আমি মনে করি যেটা অফকোর্স আছে সেটা থাকা উচিত, আমাদের ক্যারিয়ারটাকে এখনো অতটা সিরিয়াসলি নেওয়া হয় না। তো সেক্ষেত্রে মনে হয় যে ইজি ওয়ে আউট, যে হ্যাঁ মানে আমি চাকরি করছি ভালো লাগছে না, কতই বা মাইনে পাচ্ছি যখন ইনফ্লুয়েন্সার। শোনো, ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রফেশনটা থাকবে, ঠিক আছে, আর ডাক্তার ইঞ্জিনিয়ার যখন তার সারাদিনে কাজ করে একটা ডক্টর যখন একটা অপারেশন করে বাড়িতে আসবে, তারও যদি 8 ঘন্টা রিল্যাক্সেশন লাগে তখন সে অনেস্ট কাকিমা দেখবে। হ্যাঁ মানে আমাদের কমেন্ট বক্সে এমন অনেক ডক্টর আছে যারা এসে কমেন্ট করে, হ্যাঁ অনেস্ট কাকিমা দেখবে, বিকজ তোমরা মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দিচ্ছ। তোমরা এমন একটা এন্টারটেনমেন্ট করছো যেখানে লোক সবকিছু ভুলে যাচ্ছে, হাসছে। এইটা খুব ইম্পর্টেন্ট। হাসির থেকে বড় মেডিসিন তো আর কিছু নেই। আর হ্যাঁ মানে আমাদের ইনিশিয়াল ডেজে একটা মেসেজ আমার কাছে এসেছে যেটা আমার কাছে এখনো মানে আমি খুবই ওটাকে মনে রাখি সবসময়, যে একজন সাইকিয়াট্রিস্ট আমাদেরকে বলেছিলেন যে আমি তোমাদের ভিডিও আমার পেশেন্টদেরকে রেকমেন্ড করি, রাইট, and that was like wow, like we are doing something at least. রাইট, তো সেরকম পজিটিভ কন্ট্রিবিউশন, বিকজ মানুষকে ডিপ্রেশন থেকে বার করানোর জন্য হিউমার তো লাগবেই, কোনো অপশন নেই। এক্স্যাক্টলি, এটা মানে বলে যেটা হাসানো খুব কঠিন। তো আমি একটা জিনিস জানতে চাই যে তোমাদের ফ্যামিলি ইনফ্লুয়েন্স কেরকম ছিল, মানে বাবা মা যখন তোমরা বললে ডিসাইড করলে যে এই প্রফেশনে আমরা যাচ্ছি, খুব সাপোর্টিভ ছিল না ওনারা মাইন্ড ব্লকেজ ছিল, কিছু ছিল? অ্যাকচুয়ালি আমরা যখন শুরু করি আমরা বলেছি আগে যে আমরা এভাবে বলিনি যে আমরা এই প্রফেশনে যাবো বা এটা করবো, আমরা করতাম পড়াশোনার সাথে এই ভিডিও করতাম। ভিডিও যখন দেখছে তখন কি বলছে? ফ্যামিলি অবভিয়াসলি আমাদের পরিবার ভালো লাগে, মানে ওরাও এনজয় করে জিনিসটা, মানে প্রথমে সিরিয়াসলি নেয়নি করছে। মানে হ্যাঁ পড়াশোনাটা তো ওটা তো ছাড়ো না, হ্যাঁ পড়াশোনা করছে তো ওটা সাইড একটু ফোন টোন নিয়ে কি করছে, তখন 200-300 ভিউজ আসতো, তখন তো অতটা তো সিরিয়াসলি। যখন আমাদের সাথেই আমাদের ফ্যামিলি বাবা যখন বেরিয়ে তখন দেখে যে অনেকে আমাদের কাছে আসে, হ্যাঁ চিনতে পারছে, সেলিব্রিটি, তখন মানে হ্যাঁ মানে দে আর ডুইং সামথিং, মানে হ্যাঁ অ্যাটলিস্ট কিছু তো করছে। তো এখন আমাদের কিছু একটা বলে না, হ্যাঁ এটাই মানে যেটা করছিস ভালোভাবে করলে এবং পজিটিভ ওয়েতে করলে কিছু মানে কোনো আপত্তি নেই। রাইট, তো আর ফিউচারে কি প্ল্যান আছে তোমাদের? মানে এখন তো নিশ্চয়ই তোমরা এত বড় হয়ে গেছো, 3.4 মিলিয়ন সাবস্ক্রাইবার, তোমাদের টিম আছে, ম্যানেজমেন্ট আছে, তোমাদের ম্যানেজ করছে, ভবিষ্যতে কি আর প্ল্যান অফ অ্যাকশন কি ভাবছো? না আমার এখনো মনে হয় যে আমরা এখনো মানে হাফ ওয়ে মনে হয় এখনো আসিনি, কারণ আমাদের অনেকটা মানে এখনো অনেক দূর যাওয়া বাকি আছে, বিকজ আমরা যখন সবেই শুরু করেছি মানে 2 বছরই হয়েছে আই গেস আমাদের এই। তো এখন আপাতত অনেস্ট কাকিমা পেজকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার এই চিন্তা ভাবনাটা আছে। বেশি আমি ভাবতেই পছন্দ করি না, বেশি ভাবলে বেশি চিন্তা হয়ে যাবে, আর বেশি চিন্তা করলে শরীর খারাপ হয়ে যাবে। রাইট, তো আমি যদি তোমাকে একটা বলি, মানে আমাদের দর্শকের জন্য এখন একটা অ্যাক্ট করো, মানে দুজনে মিলে কি, মানে এই পডকাস্ট নিয়ে ধরো তুমি ওকে ইন্টারভিউ করছো, ও রেসপন্স করছে, একটা অ্যাক্ট যদি আমাদের অডিয়েন্স ইনস্ট্যান্টলি করতে পারবে? হ্যাঁ মানে তো গুনগুনদি আমার পডকাস্টে তোমাকে স্বাগত। তো বলো গুনগুনদি, তোমার লাইফে কি চলছে? কটা ছেলে পটাচ্ছ? প্রথমে আমি বলতে চাই যে আমি চলে এসেছি, and yeah I mean আমার পডকাস্টে খুব ভালো লাগছে, আমি আমার ছেলেদের কথা তোমাকে বলবো না, তুমি আমার কালা জাদু করে দেবে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তো এই ইনস্ট্যান্ট এই ক্রিয়েটিভিটি গুলো তোমরা তৈরি করে ফেলো, এই অ্যাক্টর, রাইট? হ্যাঁ মানে এটা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্টই হয় আমাদের, মানে আমরা মানে স্ক্রিপ্ট ডেফিনেটলি লিখি, যেমন কনসেপচুয়াল কোনো কন্টেন্ট করলে স্ক্রিপ্ট লিখতেই হয়, সেটা মধ্যে 2-3 দিন ধরে শুট চলে। এবার এই গুনগুন টুনগুনদের ক্যারেক্টারের অন্তত স্ক্রিপ্ট লাগে না, মানে হাউ ডু ক্রিয়েট দিস ক্যারেক্টার? অ্যাকচুয়ালি আমরা এই ক্যারেক্টারটা কখনোই ভাবিনি যে এত ফেমাস হবে, আমরা জাস্ট কাকিমা করবো ভেবেছিলাম। আর আমি ভেবেছিলাম যে মানে যারা শুধু পরিবারদের নিয়ে পড়ে আছে সেই সব ব্যাপার, মানে আমরা একটু না মানে পোলে পার্ট দুটো ক্যারেক্টার চুজ করেছি, একজন খুবই সত্যি খুবই পুজো আর্চার, আর একজন খুবই মডার্ন, খুবই মানে একদম, আর দুজন যারা সব বিষয় থাকবে, ওই কন্ট্রাস্টটা খুব ভালো বসবে। এই কাকিমাগুলোর একটা নাম মানে
তারা একে অপরকে যে ডাকবে তার একটা আমরা নাম দিয়েছিলাম। রাইট। তো এই নামগুলো ডাকাতেই মানুষ কমেন্টসে বলছে হ্যাঁ গুনগুন গুনগুন দি, তো আমরা ভাবলাম যে হ্যাঁ মানে এই নামগুলো দিয়ে তাহলে কন্টিনিউ করা যেতে পারে। এটা করতে করতেই কখন আর কি নাম আছে তোমাদের, মানে গুনগুন, সোয়াতারমা, রিনা দি, মিনতি দি, these 4 এই নাম তো খুব শোনাই যায়, রিনা দি, মিনতি দি। মানে আমাদের বাড়ির পাশে মানে আমরা একদম মানে খুব বেস লেভেলে একজন নাম রেখেছি যে হ্যাঁ মানে একজন যদি রিলেট করতে পারে। মানে তোমাদের চারিপাশ দিয়ে যদি কোনো কাকিমা চলে যায় আর সেই কাকিমাকে যদি কেউ ডেকে ফেলে আর সেই নামটা যদি তোমাদের কানে চলে আসে, আমরা হয়তো একটু ঘুরে তাকাবো হ্যাঁ কে কে, তোমরা হ্যাঁ, আর ওখান থেকে আরেকটা তোমার ক্যারেক্টার তৈরিও হয়ে যেতে পারে যদি যদি সেটা একটা ইন্টারেস্টিং অ্যাসপেক্ট হয়। সো এবার আমরা আসছি, তোমরা সিনেমাকে অনেক ইনফ্লুয়েন্স করছো, বাংলা সিনেমা ট্রেলার নিয়ে অনেক কাজ করছো, সেই কাজগুলো কিভাবে আসলো তোমাদের কাছে? বাংলা সিরিয়ালের আমরা ট্রেলার গুলো করি অ্যান্ড সিরিয়ালের মানে আমরা দুই যা সিরিয়ালে কিরকম হয়, সিরিয়ালের নায়িকা গুলো কিরকম হয়, তো আমরা সিরিয়ালটাই একটা মানে আলাদাই লেভেলের ফানি কন্টেন্ট আমার মনে হয়। এখন তো সিরিয়াল যেরকম হচ্ছে সেই হিসাবে আমরা মনে হয় আরো বেশি ফানি হয়ে যাবে ব্যাপারগুলো। তো আমরা তাই জন্য কি করেছি, আমরা ভাবলাম যে আমরা সিরিয়ালের ট্রেলার বানাতে পারি, বাট আমরা অ্যাটলিস্ট মনে হয় যে চ্যানেলের সিরিয়াল ট্রেলার গুলো থেকে আমরা নিজেরাই গল্প বানিয়ে ট্রেলার বানাবো আর অ্যাটলিস্ট দেখি সেটা ফানি হয় কিনা। এখন মানুষ লিটারালি কমেন্ট করছে যে টিভি থেকে তোমাদের সিরিয়াল গুলো বেশি বেটার, তোমরাই এখন শুরু করো সিরিয়াল বানানো। সো সিরিয়াল তো কাকিমাদের একটা ফেভারিট টাইম পাস, তোমরা সেই আইটেমটাকে নিয়ে আসছো। যেমন মা কাকিমারা একটু দেখেন আমাদের ভিডিও। সিরিয়ালের প্লটেও মানে দুটো ভাগ আছে, একটা হচ্ছে আমরা প্লটটা দেখাই যে সিরিয়ালে একজন নায়িকাকে প্রচন্ড অত্যাচার করা হচ্ছে, সেই নায়িকাই মানে নায়িকাকে মেরে ফেলার প্রচন্ড ধরনের, নায়িকাকে বোম ছুড়ে মারা হচ্ছে, নায়িকা তাও ফিরে আসছে, নায়িকা উকিল হয়ে যাচ্ছে, নায়িকা ডাক্তার হয়ে যাচ্ছে, নায়িকা যা হচ্ছে মানে নায়িকা গ্রাম থেকে এসে হঠাৎ করে লয়ার হয়ে গেল, ঠিক আছে, কোনো পড়াশোনা নেই কিচ্ছু নেই, তো এরকম। তারপর সেই লয়ার আবার তার কাটতে পারে বোমের, মানে এরকম জিনিসপত্র এগুলোই তো দেখাতে হবে। মানে এইগুলো যারা স্ক্রিপ্টিংটা করে ওই সপ্তাহে সপ্তাহে করতে হয়, তো সেই সপ্তাহে সপ্তাহে টিআরপি ভ্যালুটা দেখে যদি মনে হয় যে এই টাইপের বোম কাটতে হবে লয়ারকে দিয়ে টিআরপি পারবে, তো সেই দিকে চলে যাচ্ছে। তো এখান থেকেও তোমরা কন্টেন্ট একটা মানে অফকোর্স একটা লয়ার কি করে বোম কাটতে পারবে, এটাই তো হচ্ছে সমস্ত বড় ব্যাপার। বা সব থেকে হাস্যকর বিষয় যে শাঁখ বাজিয়ে বাঘ এলো, শাঁখ বাজালো, চলে গেল, গায়েব হয়ে গেল, উড়ে গেল বাঘটা। তো এরকম জিনিসপত্র আমার মনে হয় ওনাদের থেকে আমরা একটুখানি দেখিয়ে দিই, একটুখানি মানুষদের এটা একদম পারি, এটা করতে ভালো লাগে বেশ, মানে এনজয় করছে সবাই, তোমরা বানাতে এনজয় করছো আর ওকে দেখতে এনজয় করছে। অ্যাকচুয়ালি এগুলো দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি যে আমাদের নর্মাল যদি কোনো কনসেপচুয়াল কোনো কন্টেন্ট, দুঃখের কন্টেন্ট অত ভিউজ পাচ্ছে না, বাট এই বাঘ তাড়ানো ভিডিও গুলো এত ভিউজ পাচ্ছে আমি বুঝতে পারছি না কারা দেখছে। তো সেটাই মানে কেন, মানে তোমার কি কেন মনে হয় যে এইগুলো এত ভিউ পাচ্ছে, মানে কি কোনো আইডিয়া আছে কারা দেখছে, কি দেখছে, মানে কোনোদিন মানে ভিজুয়ালাইজ করেছো তোমার এই অডিয়েন্সকে যখন বানাচ্ছো তুমি? হ্যাঁ, মানে আমি ভেবেছিলাম হয়তো এগুলো দিলে মা কাকিমারা বেশি দেখবে, বাট না, এগুলো ইয়াং জেনারেশনরা বেশি দেখছে। সুন্দরবনে বেশি দেখছে না? আমি জানি না, তোমরা দেখেছো কি, মানে অনেকে ওখানে বাদ কাটাতে হয়, তারা হয়তো সাংবাদিক চালাবে, আই ডোন্ট নো। তো কন্টেন্ট তো প্রচুর তোমরা করছো এবং তোমাদের কন্টেন্ট তো অনেকে কপিও করে নিতে পারে, সেই নিয়ে কোনোদিন ভয় হয় না? হ্যাঁ, মানে ভয়ের ব্যাপারটা না, মানে অবভিয়াসলি মানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন লাইফ মানে এই জায়গাটাতে আছি, আমরা জানতাম এই যে প্রথম ভয়ের থেকে খারাপ লাগে বেশি। কেন কি ভয় হওয়ার মানে ভয় লাগে না, তার কারণ যারা আমাদেরকে ভালোবাসে তারা জানে যে কোনটা আমরা করেছি, কোনটা আসল আর কোনটা নকল। বাট খারাপ লাগে যে যেটা তুমি করছো তোমার নিজের কিছু তুমি দিচ্ছ না, তুমি একটা অন্য জায়গা থেকে কনসেপ্ট। আমার তো মনে হয় তোমাদের আনন্দ পাওয়া উচিত, বিকজ তোমরা তোমাদের সাবস্ক্রাইবারকে ইনফ্লুয়েন্স করতে করতে ইনফ্লুয়েন্সারকেও ইনফ্লুয়েন্স করে দিচ্ছ। তোমাদের কন্টেন্টটা সে ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু এই যে সিরিয়ালের যে প্রোমো তোমরা করছো, এখন অনেক জায়গায় আমরা দেখছি এগুলো চলে আসছে, ঠিক আছে? তাহলে তোমরা একটা ইনফ্লুয়েন্সারের মাইন্ডসেট কেও ইনফ্লুয়েন্স করতে সক্ষম হচ্ছে। হ্যাঁ, মানে হ্যাঁ, ইনফ্লুয়েন্সারদের কাজই এটা, ইনফ্লুয়েন্স করা। তার মানে সেটাই করাতে পেরেছে, ভালো লাগে মাঝে মাঝে যে অ্যাটলিস্ট দে আর ট্রাইং, অ্যাটলিস্ট দে আর ডুইং। মানে অ্যাকচুয়ালি অনেকে ক্রেডিট দেওয়া উচিত। হ্যাঁ, মানে ক্রেডিট দেওয়া উচিত যে
inspired from honest আমি অনেককে দেখেছি Right. যারা আমাদের কন্টেন্ট থেকে ইনফ্লুয়েন্স হয়ে তারাও করেছে এবং তারা মেনশন করেছে বা ক্রেডিট দিয়েছে এবং হ্যাঁ। সেগুলো আমরা নিজেরা স্টোরি মেনশন মানে নিজেদের স্টোরিতে দিয়েছি। বা কমেন্ট করেছে। কিন্তু Right. কিছু কিছু জন আছে যারা কনসেপ্টটা নিয়ে নিজেদের ওন কন্টেন্ট বলে কিন্তু ওরা mention করছে না। হ্যাঁ তাহলে ওটা ওদের অন কন্টেন্ট করে চালিয়ে ওন কন্টেন্ট বলে চালিয়ে দিচ্ছি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা তো একটা ব্রাইটার সাইড নিয়ে এতক্ষণ ডিসকাস করলাম ইনফ্লুয়েন্সিং লাইফে। আরেকটা সাইড আছে যেটা হচ্ছে ক্রিটিসিজম, ঠিক আছে? প্রচুর ক্রিটিসিজম তোমরা হয়তো ফেস করেছো কিংবা আগামী দিনে হয়তো করবে, তো তার জন্য কিভাবে মেন্টাল প্রিপারেশন নাও তোমরা? করেছো কি কোনো criticism হ্যাঁ, মানে face? আমরা এই লাইনে আসার আগেই মানে এই ক্যারিয়ারের জায়গাটাতে আসার আগে আমরা জানতামই যে এটা আমরা সবাই জানি যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তারা জানি যে তাদের ক্রিটিসিজম, ট্রোলিং এগুলো তাদের ডেইলি বেসিসে ফেস করতে হতে পারে। এটা একটা নর্মাল ব্যাপার। বিশেষ করে আমাদের জন্য তো আরোই আমরা প্রিপেয়ার ছিলাম যে আমরা যেহেতু ফিমেল ক্যারেক্টার প্লে করবো, একটা ছেলে হয়ে মেয়ে সাজার ব্যাপারটা যে এখনো একটা ট্যাবু হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মানে সোসাইটিতে, তো সেখানে আমরা জানতামই যে আমরা এটা জিনিস শুরু করলাম হয়তো আমরা সাকসেসফুল হয়ে যাবো, বাট একটা ডেইলি বেসিসে ট্রোলিং আমাদের ফেস করতে হবে, তো আমাদের ওই মোটা চামড়া রাখতে হবে, কিছু করার নেই। বাট হ্যাঁ, উই আর ওপেন ফর দ্য ক্রিটিসিজম থিং, মানে ক্রিটিসিজম ভালো, মানে আমাকে যেমন অনেকেই বলে আমাদের কমেন্টে এসে যে আজকের এই কন্টেন্টটা ভালো লাগলো না, অন্য থেকে একটু লো ডাউন গেল কন্টেন্ট, এগুলো আমরা দেখি, এগুলো আমরা যে হ্যাঁ যে কোথায় খারাপ যাচ্ছে, স্ক্রিপ্টিং এ খারাপ যাচ্ছে না ভিজুয়ালি কোথায় খারাপ যাচ্ছে, সেগুলো আমরা দেখতে পছন্দ করি। এটা না দেখলে তো তোমরা ডেভেলপ করতে পারবে না। ডেভেলপ করবো না, তো আমাদের হ্যাঁ অনেক সিরিজে মনে করে যে না এই সিরিজের এই এপিসোডটা একদম ভালো লাগলো না তোমাদের, তখন আমরা বুঝি না হয়তো এপিসোডে এই ভুলটা আমাদের হচ্ছে, পরের বার থেকে সেটা ঠিক করবো। কিন্তু ওপেনলি মেশাচ্ছে ও একটা দু চারটে গালাগালি দিল, ঠিক আছে, ওইটা আমরা পছন্দ করি না, যে তুমি দিচ্ছ তার একটা পিছনে রিজন থাকে, তুমি গালাগালিটা কেন দিচ্ছ, জাস্ট একটা মেয়ে একটা প্লে করছিল। এবং এমনও আছে আমাকে গালাগালি দিচ্ছে আমার পরিবারকেও টানছে, তো আমি একটাই কথা বুঝতে পারি না যে তাদের এতটাই সময় আছে, তারা দেখছেও আবার কমেন্টসও করছে। তা অনেকে না, তারাই আবার পরে বলবে যদি আমাদের কোনো ফ্যানেরা বলে যে কেন গালাগালি করছেন তাহলে দেখবেন না, তারা আবার তাদেরকে রিপ্লাই করবে আরে আমরা দেখছি বলি তো তারা টাকা পাচ্ছে। আরে এটা কি কথা? প্রথম কথা আপনি দেখছেন বলে টাকা পায়, আপনি যদি আজকে আমাকে আনফলো করে দেন বা আপনার মতো ট্রোলাররা যদি আমাকে আনফলো করে দেন, আমার হয়তো যেটা আমি 5 মাসে পেরোনো আমার হয়তো 8 মাস লাগবে সেটাকে গ্যাদার করতে, বাট গ্যাদার তো আমি করতেই পারবো, বিকজ ট্যালেন্ট তারা আপনি আমাকে আলমারিতে লুকিয়ে রাখতে পারবেন না, আমাকে তো সেটা ওটা তো ওপেন আপ করতেই হবে আমাকে। তো এটা তাদের মধ্যে একটা অডাসিটি কাজ করে। এবং তারপর আবার অফলাইনেও আমরা রাস্তায় বেরোলে যখন আমাদের তো দেখো আমরা ক্যারেক্টারটাকে ক্যারেক্টার হিসেবে ট্রিট করি, সেটা ছেলে ক্যারেক্টার প্লে করুক মেয়ে ক্যারেক্টার, আমার কাছে সেটা ক্যারেক্টার, ঠিক আছে, আমি মনে করি না যে মেয়ে ক্যারেক্টার প্লে করছি বলে আমরা সেটা খারাপ। আর অ্যাক্টিংটা তো মিথ্যাচার, অ্যাক্টিংটা তো মিথ্যাচার, মানে তোমাকে তো প্রিটেন্ড করতে হবে যে ক্যারেক্টারটা তুমি করছো, তোমাকে লোককে বোঝাতে হবে যে আমি একজন মহিলা, আমি ফিমেল ক্যারেক্টার, ঠিক আছে, although you are a male character, right? তো এইটা তো তোমার ইউনিক স্কিল, এই স্কিলটা তো আছে বলেই তুমি আজকে এগিয়ে যাচ্ছ, তোমরা দুজনে মিলে এগিয়ে যেতে পারছো, ঠিক আছে। কিন্তু লোকে যখন এই রাস্তায় বেরো ফ্রক পরে কিংবা তোমাদের আদার ফিমেল ড্রেস গুলো পরে, তখন লোকে কিভাবে কোনো ফেস করেছে কোনো ইনসিডেন্ট যেটা তোমাদের খুব মনে একটা আঘাত লেগেছে, মনে হয়েছে যে না তাহলে কি করছি, whether we should leave this profession or not, এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে তোমাদের সঙ্গে? মানে হ্যাঁ অলমোস্ট, মানে আমরা যেহেতু মেয়ে যেরকম ক্যারেক্টার প্লে করেছিলাম, তো সেখানে আমাদের তো খুব বড় টিম নেই যে একদম 4-5টা লাইট নিয়ে দাঁড়িয়ে আছেন আর আমি মাঝখানে একজন ঘিরে দাঁড়িয়ে শুট করছি, আমাদের জাস্ট একটাই ভিডিওগ্রাফার আর আমরা দুজন, দ্যাটস ইট। তো আমরা 3জন মিলে করি। তো এরকম একটা গলিতে আমরা করছিলাম শুট, এন্ড দেন সাডেনলি 2জন এলেন, বলে যে না এখানে কি এসব শুট করা যাবে না, আমি বললাম যে কেন, নর্মালি তো শুট হয় এখানে। তখন মানে ওদের ওটাই প্রবলেম যে একজন ছেলে হয়ে মেয়ে সাজছে, তো আমি বুঝতে পারলাম, তারা আবার বললো কি সব বললো যে আমার পরিবার আছে, ছেলে মেয়েরা, ছেলে মেয়েরা, হ্যাঁ মানে বুঝতে তাদের ছেলে মেয়ে আছে, আমি কি করবো, ড্রেস চেঞ্জেস ছিল, তো আমি জাস্ট একটুখানি সাডেনলি আমি একটা ড্রেস পরে নিয়েছি, সেটা দেখে ফেলেছিলাম। বাট ওখানে অনেক মহিলাও ছিল, তারা কিছু বলছিল না, ওই 2-3টে লোক এসে বলছে যে এখানে বাচ্চা কাচ্চারা থাকে, বাজে মানে তোমরা বাজে প্রভাব করছো, বাজে প্রভাব পড়বে বাচ্চাদের উপর। যদি এখানে আমি একটা ছেলেকে একটা প্লে করতাম, আমিও ছেলেকে একটা প্লে, আমি তো ছেলেকে একটা প্লে মানে আমি নর্মালি যদি অ্যাজ আ স্বর্ণদীপ এসে একটা শুট করলাম কলেজ স্ট্রিটে, আমাকে এখানে কেউ কিছু করলো না, কিন্তু তারই কিছুটা এগিয়ে যদি কোনো একটা গলিতে করে আমি মেয়ে এসেছিলাম, সেখানে মানুষের অনেক সবার হয় না, একটু মাঝে মাঝে প্রবলেম হয়। আমি বললাম কিন্তু দেখো
প্রত্যেকটা ক্যারিয়ারেই কোথাও না কোথাও স্ট্রাগল তো থাকবে, কিছুই করার নেই। আমি আমার কাজটা করবো এন্ড বেরিয়ে যাবো। আমরা খুব মানে এটা ভেবে রাখি যে আগে থেকে যে আমাদেরকে কেউ না কেউ পিছন থেকে টানার চেষ্টা করবে, আমাদেরকে নেগেটিভ জিনিসে না তাকিয়ে পজিটিভ দিকে ভেবে পজিটিভ ভেবে অনেক জায়গা আছে যেখানে আমাদের হয়তো গিভ আপ করার সময় চলে এসেছিল, বিকজ আমরা ভেবেছিলাম যে না হচ্ছে না, বা বাজে গালাগাল করা হচ্ছে, ট্রোল করা যায়। খুব ট্রোলিং আমরা ফেস করি না, ঠাকুরের দয়া দয়া, বাট স্টিল আমরা করি। তো সেখানে অনেকবার মনে হয়েছিল যে হ্যাঁ মেবি হয়তো বাকি কন্টেন্ট ক্রিয়েটারদের এরকম ফেস করতে হচ্ছে, তোরা আমাদেরই করতে হচ্ছে, তো মেবি হয়তো সেখানে তো মানে আমরা কোনোদিন গিভ আপের অপশন রাখিনি। আমার তো মনে হয় যারা ইনফ্লুয়েন্সার হয় তাদের সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ম অনুযায়ী মানে একটা গান শোনা উচিত কিশোর কুমারের কুছ তো লোক কাহেঙ্গে, এই গানটা শুনে দিনটা শুরু করা উচিত। তাহলে আর দিনটা শেষও করা উচিত এই গানটা শুনে। তাহলে সারাদিনে যদি যে যতই ক্রিটিসাইজ করুক, যে যতই তোমাদের বলুক, আশা করি তোমাদের এফেক্ট করবে না, বিকজ যতক্ষণ তোমরা অনেস্ট উইথ ইউর কন্টেন্ট। আর আমি দর্শককেও বলবো, মানে অনেকেই ভাবে যে আমি কিছু করলেই লোকে যদি এটা বলে, এই ভয় অনেকেই বেরোতে পারে না। আর কন্টেন্টের আগে তো ডিসক্লেমার দিয়ে দাও যে কন্টেন্টটা কোনো মানুষের সঙ্গে কিছু দাও, ডিসক্লেমার দাও না, দাও না, দিই না, বিকজ আমরা খুব রিলেটেবল কন্টেন্ট বানাই না যে মানুষের খারাপ লাগতে পারে। বাট আমাদের যদি কোনো কন্টেন্ট মানুষের খারাপও লাগে, সেটা আমরা অ্যাটলিস্ট মনে করি। এই যে অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে একটা কন্টেন্ট বানিয়েছিলাম, যারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছিলেন তাদের অনেকের খারাপ লেগেছে হয়তো কন্টেন্টে, যে না এরা অ্যারেঞ্জ ম্যারেজ এরকম না, তোমরা ভুল। বাট অনেকেই কন্টেন্টটা বুঝলেন না যে আমরা ডার্কেস্ট সাইডটা দেখাতে চেয়েছি, যে এরকম হয় অ্যারেঞ্জ ম্যারেজ, তোমার সাথে হয়, বাট অনেকের ক্ষেত্রে হয় এরকম, তো সেইটা আমরা দেখাতে চেয়েছি। ডিসক্লেমার দিতে কি এসে যায় তোমরা? মানে ধরো তুমি একটা রিনা কাকিমা বললে, এবার রিনা কাকিমা সত্যিই আছে, অথবা তুমি সেরকমই, তোমাদের ক্যারেক্টার ম্যাচ করে গেল, ওরা খারাপ লাগতেই পারে, লিখে দেওয়া যে কোন জীবিত বা মৃত ব্যক্তির সঙ্গে রিলেটেবিলিটিটা কমে যাবে সেটাতে। যে মানে আমরা তো সিনেমাতে ওটা দিতে পারি, বিকজ সিনেমা কোনো ক্যারেক্টার রিয়েল না, বাট আমি তো একজন ইনফ্লুয়েন্সার, সেটা আমার সোসাইটির দায়িত্বের মধ্যে পড়ে যে আমার প্রত্যেকটা, আমি শুধু লাইট পার্টটা দেখালে চলবে না, আমাকে ডার্ক পার্টটাও দেখাতে হবে। হ্যাঁ, ইভেন তো আমাকে ক্রিটিসিজম ফেস করতে হতে পারে, বাট দ্যাটস মাই রেসপন্সিবিলিটি টু শো অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য ডার্কেস্ট সাইড অফ দ্য সোসাইটি। তো সেখানে কিছু মানুষের খারাপ লাগবে, কিছু করার নেই, বাট সেটা দ্য রিয়ালিটি ইজ রিয়ালিটি। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি টপ 3 কন্টেন্ট তোমরা এটা ক্রিয়েট করেছো, তোমার মনে হয় যে তোমার এতদিনের জার্নিতে এই 3টে কন্টেন্ট টপ কন্টেন্ট, ঠিক আছে, বার করতে পারবে, বলতে পারবে? টপ 3টে আমি ক্যাটাগরি বলতে পারি। হ্যাঁ, মানে আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে। ক্যাটাগরি কি আছে? তো আপাতত আমার টপে থাকবে আপাতত গুগল ম্যাপ থাকবে। গুগল ম্যাপ থাকবে, সেকেন্ড যেটা তুমি একটা অনেস্ট ডার্ক সাইড অফ গুগল ম্যাপ দেখিয়ে দেবে। সেকেন্ড আমাদের নাগিন ক্যাটাগরি আছে। হ্যাঁ, নাগিন ক্যাটাগরি, এখন ওটা মানুষ খুব পছন্দ করছে, তো এখন আমি ওটাকে রাখতে চাই। হ্যাঁ, আর থার্ড, কেন রাখতে চাইছো এটাকে তুমি? মানুষ পছন্দ করছে বলে, না তোমার ভিউ আছে বলে, মানে কোনো মেসেজ যাচ্ছে এই ক্যারেক্টার থেকে? আমার ভিউর সাথে কোনো আমার ভিউ কম আসতেই পারে, কিন্তু যে কটা আসছে মানুষ ভালো রিয়াকশন দিচ্ছে কন্টেন্টটা দেখে, এবং পার্ট 2 চাইছে। তো আমি যতবার পার্ট 2 চাইবে আমি ততবারই ওটাকে রাখবো। আর আমার পড়তেও ভালো লাগছে, আমি মনে করি যে আমি এটা নিজে এনজয় করবো, এবং মানুষও যেটা এনজয় করবে আমি সেটা বারবার করবো। আর 3 নম্বর অনেক কনফিউজড, সিরিয়ালের প্রোমো। এখন যে সিরিয়াল প্রোমো নিয়ে আমরা করছি ওটা আমার অ্যাকচুয়ালি আমার ফেভারিট কন্টেন্ট গুলো না কেন ভিউজ পাই না আমি জানি না। মানে আমি ভিউজের দিক থেকে যাচ্ছি না, মানে ভিউজের দিক থেকে গেলে অবশ্যই গুগল ম্যাপ যেটা বলে 100 মিলিয়ন ক্রস হয়েছে ওটা আমি বলতেই পারি, বাট ফেভারিট যদি বলে সেটা আমার মনে হয় না ভিউজ কাউন্টের উপর ডিপেন্ড করে। আমার ফেভারিট হতে পারে আলাপ বলে একটা আমরা স্টোরি করেছিলাম। আলাপটাও আমার খুব পছন্দের একটা স্ক্রিপ্ট ছিল, আমি খুব পছন্দ করে লিখেছিলাম। একটু ব্যাকগ্রাউন্ড দাও আলাপের। আলাপ ইজ a story of মানে কি বলবো, একটা হার্ট ব্রেকিং স্টোরি, মানে একটা মানে কি বলবো, একটা অপেক্ষার স্টোরি। মানে একটা মানুষ কে প্রতিশ্রুতি দিয়ে গেছিল যে আমি ফিরবো, কিন্তু সে ফিরিনি, সে একটা অন্য মানুষের সাথে তার নিজের লাইফ তৈরি করে নিয়েছিল, কিন্তু সেই সেখানেই অপেক্ষা করেছিল। তো এই যে জিনিসটা, এটা আমার অ্যাকচুয়ালি আলাপ ওয়াজ লাইক ওয়ান অফ মাই ফেভারিট স্টোরি। বেঙ্গলি সিরিয়াল প্রোমো, ওখানে আমরা নিজেদের অনেক কিছু মানে পুট করতে পারি, অনেক কিছু ক্রিয়েটিভিটি, মানে ওখানে মানে সিরিয়ালের আমার মনে হয় ওই বেঙ্গলি সিরিয়াল প্লটে আমরা অনেক কিছু দেখাতে পারি। তো ওইটা একটা ডেফিনেটলি মোস্ট ফেভারিট।
আরেকটা আমার খুব ফেভারিট কন্টেন্ট এখনো রিলিজ করেনি, আমি জানি ওটা ভিউজ পাবে না, বাট স্টিল ওটা আমার খুবই ভালো কন্টেন্ট আমার লেগেছে। ওটা একটা ডিপ্রেশনের কন্টেন্ট। ডিপ্রেশনের আমি অ্যাটলিস্ট যখন মানে আমিও কাইন্ড অফ ডিপ্রেশন থেকে তো বেরিয়েছিলাম, তো সেই সময়তে যেগুলো আমি ফেস করেছিলাম আজ এতদিন পর আমি সেটা দিয়ে বানানোর মানে কি বলবো সাহসটা দেখিয়েছি যে ডিপ্রেশনটা অ্যাকচুয়ালি কি সেইটা। তো সেই ডিপ্রেশনের কন্টেন্টটা আমি আমার লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বানিয়েছিলাম, তো সেটা আমার মনে হয় না মানুষ ওটা পছন্দ করবে, বাট স্টিল আমার মনে হয় যে ওয়ান অফ মাই করতেও পারে, ওখানে আছে ডিপ্রেশন থেকে তুমি কি করে কিভাবে বেরোতে পারো। ওয়ান অফ দ্য মোস্ট ক্রিয়েটিভ কন্টেন্ট, হ্যাঁ ইটস ওয়ান অফ দ্য মোস্ট ক্রিয়েটিভ এন্ড ইম্পর্টেন্ট কন্টেন্ট আমার মনে হয়। তো ওটা আমার ওয়ান অফ মাই ফেভারিট। আমরা রিসেন্টলি দেখি অনেক স্টুডেন্ট সুইসাইড করছে, ঠিক আছে, ডিপ্রেশন থেকে, এবং তার কেরিয়ার চয়েস হয়তো ম্যাচ হচ্ছে না কিংবা এক্সপেকটেশন ম্যাচ হচ্ছে না। তো তাদের নিয়ে কোনোদিন কোনো কন্টেন্ট ভাবছো তোমরা? এবং প্যারেন্টাল প্রেশার, ধরো কোনো একদিন একটা কাকিমা, সেও তো কারো না কারোর মা, সেই মায়ের যে প্যারেন্টাল প্রেশার একটা বাচ্চার উপর আসে, 90 দশকে তো প্রচুর ছিল, ঠিক আছে, যখন তো ফেসবুক ছিল না, থাকলে আরো সমস্যা হতো, কিন্তু এখন তো অনেক বেশি ওপেন আপ হয়ে গেছে। মারা দেখতেই পাচ্ছে যে তোর বন্ধু BMW কিনে নিল, তোর বন্ধু আইফোন কিনে নিচ্ছে, এরকম মেন্টাল প্রেশারও আসছে বাচ্চার উপর। বাচ্চারাও সেইভাবে নিজেদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। তো তোমাদের কি মনে হয় যে এমন কিছু কন্টেন্ট তোমরা বানাবে যে কন্টেন্টটা সত্যিকারের সমাজকে একটা স্ট্রং মেসেজ দেবে? এরকম কিছু কন্টেন্ট নিয়ে প্ল্যান করছো? হ্যাঁ, আমরা অনেক মানে আমাদের এখনো লিস্টে অনেক কন্টেন্ট আমরা রেখেছি, যেরকম তুমি বললে এই যে পেরেন্টিং প্রেশার এটা নিয়ে, বা একটা আমার আরো একটা কন্টেন্ট আমাদের লেখা আছে, ওটা আমরা বারবার স্পয়লার হয়ে যাবে, যে আমরা একটা ভেবেছিলাম যে পেরেন্টিং এর যে জিনিসটা, যে ট্রু পেরেন্টিং, যেমন আমরা যখন এখনকার সময়টা খুব বেশি হয় যে বাবা মা দুজনেই চাকরি করছে, এন্ড বাচ্চাকে অতটা বেশি টাইম দেওয়া হচ্ছে না, তো বাচ্চারা নিজেদের একটা আলাদা ওয়ার্ল্ড তৈরি করে নিচ্ছে যেখানে বাবা মাকে এন্ট্রি দিচ্ছে। বাচ্চারা এতটা ফোন অ্যাডিক্টেড হয়ে গেছে, মানে আগে মা বাবাই তো এগিয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে ওই দ্যাটস আ ডিফারেন্ট কন্টেন্ট, মানে ফোনটা একটা আলাদা কন্টেন্ট, আমি এটা আলাদা না, মানে বলছি যে এইগুলো তুলে ধরা যেতে পারে, মানে ওইগুলোই তো। ইভেন এটাও হয় যে ফ্যামিলি থেকে অনেক সময় কি হয়, অনেক বাচ্চারা একটা জিনিস করতে ধরো ভালো, মানে তার কোনো একটা অ্যাক্টিভিটি করতে ভালো লাগছে, পেরেন্টস সেটা করতে দিচ্ছে না, পেরেন্টস যেটা চায় সেটাকে জোর করছে। এই প্রেশারটাও অনেক প্যারেন্টস আমরা দেখেছি, সবাই নয়, ইটস নট অল, কিছু প্যারেন্টস আছে যে আমি ডাক্তার, আমার ছেলে ডাক্তার হবে, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমার ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে, আমি ইঞ্জিনিয়ার, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। এই যে প্যারেন্টাল প্রেশার, এই প্রেশারটা কিন্তু অনেকে নিতে পারে না, নেওয়া উচিত নয়। ঠিক আছে, আমরা একদম শেষের পর্যায়ে চলে এসেছি। থ্যাংক ইউ। অনেস্টলি মানে আমারও হয়তো 100টা এপিসোড হয়ে গেছে, কিন্তু আজকের এপিসোডটা অনেস্টলি বলছি আমি প্রচন্ড এনজয় করলাম, কারণ একটা অনেস্ট কনভারসেশন হলো, এবং তোমরা যেটা অ্যাচিভ করেছো, তোমরা এখনো বলছো যে আমরা কিছুই করিনি 3.4 মিলিয়নে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি মানে এইটার কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই। হ্যাঁ, 3.4 মিলিয়ন, আমরা এখন 21,000 সাবস্ক্রাইবারে দাঁড়িয়ে আছি, ওরা 3.4 মিলিয়নে দাঁড়িয়ে আছে। তোমাদের হবে মাই ক্যারিয়ার মাই চয়েসকে একটু সাপোর্ট করো, একটু লাইক করো, একটু শেয়ার করো, আর অনেস্ট কাকিমাকেও বলবো আমরা যে প্রয়াসটা করছি আগামী প্রজন্মকে ইনফরমেশন দেওয়ার জন্য, ঠিক আছে, তোমরাও একটু অনেস্টলি যদি আমাদের জন্য একটু হেল্প আউট করো তাহলে ভালো হবে। Thank you very much for being our guest.